হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সামের সিলেবাস রিলেটেড প্র্যাকটিস সেট নাম্বার 4। এর আগে তিনটি সেট যারা এখনো পর্যন্ত দেখোনি তারা প্লেলিস্ট চেক করে অবশ্যই দেখে নেবে, এবং তার সাথে সাথে 2000 সাল থেকে 2019 সাল পর্যন্ত হয়ে যাওয়া বিভিন্ন এক্সামের যদি প্র্যাকটিস সেটগুলো, প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস সেটগুলো তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই এর প্লেলিস্টটা চেক করে দেখে নেবে। শুরু করছি আজকে প্রথম প্রশ্ন। তার বলে রাখি, আমার ব্যাচে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে পিএসসি ক্লার্কশিপ এক্সামের স্পেশাল একটি ব্যাচ শুরু করা হয়েছে। সেখানে যদি তোমরা জয়েন হতে যাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে। সেখানে তোমরা পেয়ে যাবে চ্যাপ্টার এবং সিলেবাস ওয়াইজ সমস্ত নোটস পাবে এবং বিভিন্ন প্র্যাকটিস সেট পেয়ে যাবে এই এক্সাম রিলেটেড। এবং যেসব ভিডিওগুলো আমি এখানে দিচ্ছি সেগুলো পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে ওই গ্রুপে জয়েন হতে হবে। সেখানে তোমাদের প্রাইস থাকছে কেবলমাত্র 200 টাকা, ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। তাহলে শুরু করছি আজকে প্রথম প্রশ্ন দিয়ে। কত খ্রিস্টাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়? তোমরা প্রত্যেকে অ্যান্সার গুলো করার চেষ্টা করবে এবং যারা পারছো না তারা অবশ্যই ভালো করে দেখবে এবং বারবার রিপিট করবে যাতে তোমাদের সামনের এক্সামটা খুব ভালোভাবে দিতে পারো। এটার অ্যান্সার কি হয়ে যাবে? আলেকজান্ডারের মৃত্যু কবে হয়? 323 খ্রিস্টপূর্বাব্দ, 320, 324 না 326 খ্রিস্টপূর্বাব্দ। আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল 323 খ্রিস্টপূর্বাব্দে। তিনি প্রাচীন গ্রিক রাজ্য ম্যাসিডনের রাজা ছিলেন। তিনি 326 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন। আলেকজান্ডারের সেনাপতি কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের সেনাপতি ছিলেন। আলেকজান্ডারের ঘোড়ার নাম বুসেফেলাস মহামতি। এটাও খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। বিভিন্ন সম্রাট বা যারা আমাদের দেশে আক্রমণ করেছিলেন তাদের যে ঘোড়ার নাম বা কুকুরের নাম, মানে তাদের বাহনের যেগুলো তারা সঙ্গে রাখতেন সেইগুলোর নাম তোমরা অবশ্যই দেখে যাবে। আর আলেকজান্ডার তো ছিলেন গ্রিক রাজ্যের রাজা এবং 326 খ্রিস্টাব্দে তিনি ভারত আক্রমণ করেন। পরের প্রশ্ন পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নের কোন জেলার বৈশিষ্ট্য? মালদা, দার্জিলিং, বাঁকুড়া, হাওড়া। বাগিচা কৃষি পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে দার্জিলিং এ। বাগিচা কৃষি হলো এক ধরনের বাণিজ্যিক চাষ যেখানে সারা বছর ধরে একক ফসল চাষ করা হয়, যেমন সুপারি, বাদাম, এলাচ, কাজু বাদাম, কোকো, নারকেল, কফি, পাম তেল, রাবার, চা। এগুলো সবই বাগিচা কৃষির উদাহরণ এবং প্রধান ফসল বাগিচা কৃষির মধ্যে রয়েছে চা। পরের প্রশ্ন, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? বিশ্ব ক্যান্সার দিবস বা বিভিন্ন ডে এন্ড থিম গুলো তোমরা অবশ্যই দেখে রাখবে, যেগুলো আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রিসেন্ট যেসব ডে গুলো পালিত হয়েছে বা তোমাদের প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস বা এইরকম টাইপের বিভিন্ন দিবস যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো তোমার থিম গুলো জেনে রাখতে হবে। বিশ্ব ক্যান্সার দিবস 2রা ফেব্রুয়ারি, 1লা ফেব্রুয়ারি, 6 ফেব্রুয়ারি না 4ঠা ফেব্রুয়ারি? এটার অ্যান্সার হয়ে যাবে 4ঠা ফেব্রুয়ারি। বিশ্ব ক্যান্সার দিবসের লক্ষ্য কি? ক্যান্সারের কারণে অসুস্থতা ও মৃত্যু হ্রাস করা। এই দিবসটি জাতিসংঘ কর্তৃক পালিত হয়। যখন এই দিবসটি দেখলে তার রিলেটেড আরো বিভিন্ন কিছু প্রশ্ন তোমরা একসাথে দেখে রাখবে। তাহলে এভাবে যদি তোমরা রেডি করো তোমাদের বিভিন্ন এক্সামে তোমাদের ক্লিয়ার করতে খুবই সুবিধা হবে। এইরকম ঘুরিয়ে ফিরিয়ে এখন করে এক্সামে তোমাদের প্রশ্ন করা হচ্ছে। আর এই দিবসের থিম 2024 সালে যেটি ছিল, ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। ভাইগাই নদীর তীরে কোন মহানগর অবস্থিত? বিভিন্ন নদী তীরবর্তী শহর বা মহানগর যেগুলো আছে সেগুলো অবশ্যই দেখতে হবে, বা নদী তীরবর্তী বিভিন্ন প্রকল্প, এগুলো গুরুত্বপূর্ণ। পুনা, মাদুরাই, কোচি, চেন্নাই। ভাইগাই নদীর তীরে রয়েছে মাদুরাই শহরটি। ভাইগাই নদীকে মাদুরাই জীবনরেখা বিবেচনা করা হয়। মাদুরাই রয়েছে কোথায়? তামিলনাড়ুতে। তাহলে দেখে নিলে মাদুরাই শহরটা কোন স্টেটে অবস্থান করছে সেটাও একসাথে দেখে নিলে। মাদুরাই পূর্বের এথেন্স নামে পরিচিত। এটি পাণ্ড্যদের রাজধানী। পাণ্ড্যদের রাজধানী। নেক্সট প্রশ্ন, তরঙ্গ দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটা সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা দেখে নাও, এটার অ্যান্সার কি হয়ে যাবে? এই চিহ্নটা হচ্ছে ল্যামডা। এই ল্যামডা সাইনটা তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা হয়। তরঙ্গ দৈর্ঘ্য হলো একটি তরঙ্গের পরপর দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, এটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে 700 ন্যানোমিটার। লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি এবং বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। এটাও গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। পরের প্রশ্ন, সাডেন ডেথ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? বিভিন্ন খেলার সঙ্গে বা স্পোর্টস রিলেটেড যত টার্ম আছে
স্পোর্টস রিলেটেড বিভিন্ন টার্ম, এগুলো দেখে রাখবে ভালো করে। ফুটবল, হকি, ক্রিকেট, বক্সিং, সাডেন ডেথ শব্দটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। 1930 সালে প্রথমবার ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল। ফুটবল মাঠের দৈর্ঘ্য কত? রিসেন্ট এই টপিকটা থেকে প্রশ্ন আসছে। বিভিন্ন খেলার বিভিন্ন দৈর্ঘ্য, প্রস্থ বা বলের আয়তন, ব্যাটের দৈর্ঘ্য, এগুলো এক্সামে আসছে। তাহলে এটা জেনে রাখো, ফুটবল মাঠের দৈর্ঘ্য 90 মিটার থেকে 120 মিটার হয় এবং প্রস্থ হয় 45 মিটার থেকে 90 মিটার। প্রতি দলে 11 জন করে খেলোয়াড় থাকে। ব্যাক হিল, কর্নার কিক, পেনাল্টি, স্ট্রাইকার, ডেড বল, সেন্টার স্পট, এগুলো সবই এই খেলার সঙ্গে জড়িত বিভিন্ন শব্দ। পরের প্রশ্ন, পূর্ব ভারতের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত অঞ্চলের নাম কি? হলদিয়া, বিশাখাপত্তনম, ম্যাঙ্গালোর না কোচি? এটার অ্যান্সার হয়ে যাবে হলদিয়া। এটি পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। তাহলে হলদিয়া কোন জেলায় রয়েছে সেটাও জেনে রাখলে। হুগলি ও হলদি নদীর মিলনস্থলে রয়েছে হলদিয়া। এটি একটি সমুদ্র বন্দর ও শিল্প নগরী হিসাবে বিখ্যাত। এখানে উপকূল রক্ষী বাহিনীর একটি ঘাঁটি ছিল। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। গণপরিষদের সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? গণপরিষদের প্রথম সভাপতি কে নির্বাচিত হয়েছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি আর আম্বেদকর, মহাত্মা গান্ধী, কে এম মুন্সি। এদের মধ্যে থেকে অ্যান্সারটা কি হয়ে যাওয়া উচিত? তোমরা প্রত্যেকে অ্যান্সার করবে, কমেন্টে অবশ্যই জানাবে। এটার অ্যান্সার হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের প্রথম সভাপতি ডক্টর সচ্চিদানন্দ সিনহা, কিন্তু তিনি ছিলেন অস্থায়ী। যেহেতু এখানে সচ্চিদানন্দ সিনহাটা নেই, তাই তোমাদের ডাউট হওয়ার কোনো ব্যাপারও নেই। বাট এখানে যদি ডক্টর সচ্চিদানন্দ থাকতো তাহলে তোমরা প্রশ্নটা ভালো করে দেখতে, ওটা অস্থায়ী বলেছে না স্থায়ী? অস্থায়ী হলে ডক্টর সচ্চিদানন্দ এবং স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের সভাপতি কে ছিলেন? এইচ সি মুখার্জি। প্রশ্নগুলো ভালো করে দেখতে হবে। শুশুনিয়া কি জাতীয় পর্বত? শুশুনিয়া ভঙ্গিল পর্বত, সঞ্চয়জাত পর্বত, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত। শুশুনিয়া হলো একটি ক্ষয়জাত পর্বত। দেখো, ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, সঞ্চয়জাত পর্বত, প্রত্যেকটা পর্বতের উদাহরণগুলো কিন্তু দেখে রাখবে। ভারতের মধ্যে কোন কোনগুলো আছে এবং পশ্চিমবঙ্গের সেটাও দেখতে হবে। ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত ও আগ্নেয় পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে বলা হয় ক্ষয়জাত পর্বত। যেমন ভারতের আরাবল্লী, নীলগিরি, রাজমহল, এগুলো সবই শুশুনিয়া এগুলো সবই ক্ষয়জাত পর্বতের উদাহরণ। মোগলদের রাজধানী কোথায় ছিল? মোগলদের রাজধানী দিল্লি, আগ্রা, এলাহাবাদ, পুনা। মোগলদের রাজধানী ছিল আগ্রাতে। মুঘলদের প্রথম রাজধানী আগ্রা। মুঘল আমলে ভারতের নাম ছিল কি? হিন্দুস্তান। মুঘলদের আগে লোদিরা শাসন করত। এই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাবর। রাজপুতরা কোন জাতির বংশধর ছিলেন? দ্রাবিড়, হুন, পারসি, মঙ্গোলিয়া। রাজপুতরা হুন জাতির বংশধর ছিলেন। তোরমান ছিলেন। এবার দেখো, মিহিরকুলের রাজধানী কি ছিল? মিহিরকুল। প্রথমে তো দেখলে তোরমান ছিলেন হুনদের রাজা এবং মিহিরকুল ছিলেন তার পুত্র। আর মিহিরকুলের রাজধানী ছিল সিয়ালকোটে। তিনি শিবের উপাসক ছিলেন। মিহিরকুল শিবের উপাসক ছিলেন। ভারতের এটিলা বলা হয় মিহিরকুল। এটা গুরুত্বপূর্ণ একটি ব্যক্তি, তাই এগুলো মানে তার রিলেটেড বিভিন্ন প্রশ্ন জেনে রাখতে হবে। ভারতে আগত হুনদের মধ্যে দুর্ধর্ষ নায়ক ছিলেন কে? মিহিরকুল। ভারতে হুন আক্রমণ প্রতিরোধ করেন নরসিংহগুপ্ত। আর এই নরসিংহগুপ্তের একটি উপাধি হলো নরেন্দ্রাদিত্য। পরের প্রশ্ন হলো, স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি? বিভিন্ন উক্তি, ঐতিহাসিক বিভিন্ন উক্তি তোমাদের জেনে রাখতে হবে। কার্ল মার্কস, বাল গঙ্গাধর তিলক, মহামতি গোখলে না গান্ধীজি? স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি বাল গঙ্গাধর তিলকের উক্তি। তার উপাধি ছিল লোকমান্য। মহাত্মা গান্ধী তাকে ভারতের নির্মাতা বলে অভিহিত করেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে ভারতীয় অস্থিরতার জনক বলেন। এম জি রানাডে বা মহাদেব গোবিন্দ রানাডে তার রাজনৈতিক গুরু ছিলেন। তিলক সম্পাদিত বা বাল গঙ্গাধর তিলক সম্পাদিত দুটো পত্রিকার নাম হলো মারাঠা ও কেশরী। নেক্সট প্রশ্ন, সুবর্ণশিরি কোন নদীর উপনদী? ব্রহ্মপুত্র, সবরমতী, কাবেরী না যমুনা? সুবর্ণশিরি ব্রহ্মপুত্রের উপনদী। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। ব্রহ্মপুত্রের প্রধান শাখার নাম যমুনা। এটি বাংলাদেশে এই যমুনার নামে পরিচিত। ব্রহ্মপুত্র নদী তিব্বতের সাংপো নামে পরিচিত। অরুণাচল প্রদেশে সাংপো নদীর নাম হয় দিহং। মাজুলি পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ।
আর এটি ব্রহ্মপুত্র নদ দ্বারা গঠিত। ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ তীরের উপনদীর নাম কি? মানস। পরের প্রশ্ন, কাকে লোকনায়ক অভিহিত করা হয়? লালা লাজপত রায়, মুজিবুর রহমান, জয়প্রকাশ নারায়ণ, বালগঙ্গাধর তিলক। লোকনায়ক অভিহিত করা হয় জয়প্রকাশ নারায়ণকে। 1948 সালে তিনি সমাজতন্ত্রী দল গঠন করেন। এর প্রধান সভাপতি ছিলেন নরেন্দ্র দেব। ফ্রম সোশ্যালিজম টু সর্বোদয়, হোয়াই সোশ্যালিজম, মাই পিকচার অফ সোশ্যালিজম, এই তিনটি গ্রন্থই লেখেন জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণের ভাষায় মার্ক্সবাদ সায়েন্স অফ সোসাইটি নামে পরিচিত। পরের প্রশ্ন, খেলার দুনিয়ায় কে টাইগার নামে পরিচিত? আনসার আলী খান পতৌদি, মোহাম্মদ আলী, মনসুর আলী খান পতৌদি, মহেন্দ্র সিং ধোনি। এটার অ্যান্সার হয়ে যাবে মনসুর আলী খান পতৌদি। ভারতীয় ক্রিকেটের জনক কে? রঞ্জিত সিং জি। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। নেক্সট প্রশ্ন হলো, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ, স্বামী অভয়ানন্দ, স্বামী দয়ানন্দ না স্বামী রামানন্দ? আর্য সমাজ প্রত্যেকেই জানো এটা স্বামী দয়ানন্দ সরস্বতী। রিলেটেড প্রশ্নগুলো দেখে নাও। 1875 সালে 7ই মার্চ 23 জন সদস্য নিয়ে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন তিনি। ভারতীয় মার্টিন লুথার হলেন দয়ানন্দ সরস্বতী। এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বেদের যুগে ফিরে যাও কথাটি বলেছিলেন দয়ানন্দ সরস্বতী। এটা একটা গুরুত্বপূর্ণ উক্তি। তার গুরু কে ছিলেন? বিরজানন্দ দণ্ডিশ। তার প্রকৃত নাম মূল শঙ্কর তিওয়ারি। আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ভারতের শ্রেষ্ঠ দাবাড়ু কে? বিশ্বনাথন আনন্দ, মিলখা সিং, ধ্যানচাঁদ, পিটি উষা। ভারতের শ্রেষ্ঠ দাবাড়ু প্রত্যেকে অ্যান্সারটা জানো, বিশ্বনাথন আনন্দ। 2024 অনুযায়ী 18 বছর বয়সী রমেশ বাবু প্রজ্ঞানন্দা বিশ্বনাথন আনন্দকে পিছনে ফেলে ভারতের 1 নম্বর দাবাড়ু হয়েছে। দাবা খেলার গুটির নাম কি? রাজা, রুক, বিশপ, রানী, নাইট, পান। এগুলো প্রত্যেকটা কটি করে আছে? রাজা একটি, রুক দুটি, বিশপ দুটি, রানী একটি, নাইট দুটি এবং পান রয়েছে 8টি। সম্পর্কিত বিভিন্ন শব্দ, দাবা সম্পর্কিত বিভিন্ন শব্দ হলো গ্যাম্বিট, গ্র্যান্ডমাস্টার, ডিফেন্স, কাউন্টার অ্যাটাক, চেকমেট, ক্যাসলিং, ক্যাপচার। এগুলো সব দাবা রিলেটেড বিভিন্ন শব্দ। বাংলায় পর্তুগিজদের প্রধান ঘাঁটি কোথায় ছিল? সুরাট, সপ্তগ্রাম, হুগলি, পন্ডিচেরি। বাংলায় পর্তুগিজদের প্রধান ঘাঁটি ছিল হুগলিতে। 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা প্রথমে ভারতে পৌঁছান। 1516 সালে পর্তুগিজরা প্রথম বাংলা আক্রমণ করেন। এই দুটো সালই ভালো করে দেখে রাখবে। তারা বাংলায় ফিরিঙ্গি নামে পরিচিত। পর্তুগিজরা বাংলায় ফিরিঙ্গি নামে পরিচিত ছিলেন। পর্তুগিজদের পরে 1605 সালে ডাচরা ভারতে আসেন। তাহলে পর্তুগিজদের পরে ভারতে আসেন কারা? 1605 সালে ডাচরা। নেপালের নতুন রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছে? বিদ্যাদেবী ভান্ডারী, পুষ্পকমল দহল, রামচন্দ্র পাউডেল না রামবরণ যাদব? এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর একটি প্রশ্ন। এটার অ্যান্সার হয়ে যাবে রামচন্দ্র পাউডেল। নেপালের প্রধানমন্ত্রী ছিলেন পুষ্পকমল দাহল। তাহলে রাষ্ট্রপতি জেনে নিলে, তার সাথে প্রধানমন্ত্রীটাও জেনে রাখলে। নেপালকে হিমালয়ের কন্যা বলা হয়। নেপালের সৈন্যদেরকে বলা হয় গুর্খা। নেক্সট প্রশ্ন, বিশ্ব ব্রেইল দিবস কবে পালন করা হয়? 2রা জানুয়ারি, 3রা জানুয়ারি, 4ঠা জানুয়ারি, 5ই জানুয়ারি। বিশ্ব ব্রেইল দিবস পালিত হয় 4ঠা জানুয়ারিতে। ব্রেইলের উদ্ভাবক লুই ব্রেইলের জন্মদিবস উপলক্ষে এই দিনটি পালন করা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিনটিকে ঘোষণা করেন। কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ কার নিকট যৌথভাবে দায়িত্বশীল ছিলেন? প্রধানমন্ত্রী, লোকসভা, রাষ্ট্রপতি না রাজ্যসভা? কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ যৌথভাবে লোকসভার কাছে দায়িত্বশীল থাকেন। এটি ভারতের সংসদের নিম্নকক্ষ। আর উচ্চকক্ষের নাম কি? উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা। উচ্চকক্ষ রাজ্যসভা। তাহলে দুটোই জেনে রাখবে। আর সংসদ যদি বলা হয় সংসদ কি কি নিয়ে গঠিত, তাহলে রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা এই তিনটে নিয়ে সংসদ গঠিত হয়। লোকসভা 545টি আসন নিয়ে গঠিত। তার মধ্যে 2টি আসন অ্যাংলো ইন্ডিয়ান দ্বারা, অ্যাংলো ইন্ডিয়ানকে নিয়োগ করা হয় রাষ্ট্রপতি দ্বারা। লোকসভার প্রধান সভাপতি কে ছিলেন? স্পিকার। লোকসভার স্পিকার। লোকসভার প্রথম মহিলা স্পিকার হলেন মীরা কুমার। আর বর্তমানে 2024 অনুযায়ী লোকসভার স্পিকার রয়েছেন ওম বিড়লা। নিচের কোনটি সবচেয়ে হালকা? পারদ,
রৌপ্য, লিথিয়াম, সীসা। এটার অ্যান্সার হয়ে যাবে লিথিয়াম। লিথিয়ামটা কি? লিথিয়াম একটি সবচেয়ে হালকা ধাতুর নাম। তাহলে ধাতু রিলেটেড যত প্রশ্ন আছে দেখে রাখবে, ধাতু রিলেটেড বা ধাতু অধাতু দুটোই ভালো করে দেখে রাখবে। এর থেকে প্রচুর প্রশ্ন আছে, সেগুলো তোমাদের দেখে রাখতে হবে এক্সামটির জন্য। সবচেয়ে হালকা অধাতু হলো হাইড্রোজেন, তাহলে সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম, হালকা অধাতু হাইড্রোজেন। পরের প্রশ্ন দেখো, আকবরের অর্থমন্ত্রী কে ছিলেন? মানসিংহ, বৈরাম খাঁ, টোডরমল, বীরবল। আকবরের অর্থমন্ত্রী হলেন টোডরমল। আকবরের রাজসভা নবরত্নের জন্য বিখ্যাত, আমরা প্রত্যেকেই জানি। এবার সেই নামগুলো আস্তে আস্তে দেখে নেব। আকবরের আত্মজীবনীটা দেখে নাও, আকবর নামা, এটি লেখেন কে? আবুল ফজল। আর তার নবরত্ন হলো তানসেন। আবুল ফজল, টোডরমল, ফৈজি, মোল্লা দো পিয়াজা, আব্দুর রহিম খান, বীরবল, ফকির, আজিউদ্দিন, রাজা মানসিং। এনারা হলেন আকবরের নবরত্ন সভার এক একজন সদস্য। এবার কে কিসের জন্য বিখ্যাত সেগুলো তোমরা আস্তে আস্তে দেখে নেবে। চলে যাচ্ছি পরের প্রশ্ন। তৃতীয় গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? কলকাতা, বোম্বে, ম্যানচেস্টার, লন্ডন। তৃতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল লন্ডনে। ইভেন তিনটে বৈঠকই হয়েছিল লন্ডনে, এটা খুব ভালো প্রশ্ন, এটা দেখে রাখবে। 1932 সালে লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন আগা খান, ডক্টর বি আর আম্বেদকর, তেজ বাহাদুর সাপ্রু। এনারা এটা তৃতীয় হবে, তৃতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন। এই সম্মেলনে মোট 46 জন প্রতিনিধি অংশ নেন। এই সম্মেলনে সুপারিশের ভিত্তিতে 1935 সালে ভারত শাসন আইন পাশ হয়। তাহলে এইটা আরেকটি প্রশ্ন আসতে পারে, ভারত শাসন আইন কোন গোলটেবিল বৈঠকে সুপারিশের ভিত্তিতে হয় এবং কত সালে হয়, এটাও জেনে রাখলে। ভারতের কোন রাজ্যে এখনো গ্রামীণ ব্যাংক চালু হয়নি? মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, সিকিম, পশ্চিমবঙ্গ। এটার অ্যান্সার হয়ে যাবে সিকিম। ইভেন সিকিমের সঙ্গে সঙ্গে গোয়াতেও এখনো পর্যন্ত গ্রামীণ ব্যাংক চালু হয়নি। পরের প্রশ্ন, বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কর্তা কে? বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন নিউটন, হকিংস, জেমস ওয়াট, হেনরিক হার্টজ। এটার অ্যান্সার হয়ে যাবে জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন 1763 সালে। এবার দেখো, ফোনোগ্রাফ ও বৈদ্যুতিক বাতির আবিষ্কারক কে? টমাস আলভা এডিসন। এছাড়া আরো যত আবিষ্কর্তা আছে সেই নামগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে। এবং এইসব নোটস গুলো যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের একটি ব্যাচে জয়েন করতে হবে, সেখানে আমি সমস্ত নোটস তোমাদেরকে প্রোভাইড করতে থাকবো। নিম্নের কোনটি ভেক্টর রাশি? বৈদ্যুতিক আধান, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, তড়িৎ বিভব, না বৈদ্যুতিক রোধ? এই ভেক্টর রাশি, বিভিন্ন রাশি সম্পর্কিত প্রশ্ন গুরুত্বপূর্ণ বিভিন্ন এক্সামের জন্য। এটার অ্যান্সার হয়ে যাবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। ভেক্টর রাশির কি কি আছে? সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল। স্কেলার রাশি, দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, তড়িৎ বিভব, এগুলো হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। বীজগণিতের আবিষ্কর্তা হিসাবে কোন ভারতীয় গুণীজনকে মর্যাদা দেওয়া হয়? বরাহমিহির, ভাস্কর, আর্যভট্ট, কনাদ। এটার অ্যান্সার হয়ে যাবে আর্যভট্ট ছিলেন বীজগণিতের আবিষ্কর্তা। পাটিগণিতের জনক ব্রহ্মগুপ্ত, জ্যামিতির জনক ইউক্লিড, ত্রিকোণমিতির জনক হিপ্পারকাস, উপপাদ্যের জনক পিথাগোরাস, লগারিদমের জনক নিকোলাস, ক্যালকুলাসের জনক নিউটন। তাহলে বিভিন্ন ম্যাথ সম্পর্কিত যত জনক আছে সবকটার নাম তোমরা একসাথে দেখে রাখলে, যেগুলো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কত খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করেন? 1370, 1398, 1408, 1498। তৈমুর লং আক্রমণ করেন ভারতবর্ষকে 1398 সালে। নাদির শাহ আক্রমণ করেন কবে? 1739 সালে। 327 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। গজনীর মাহমুদ 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে ভারত আক্রমণ করেন মোট 17 বার। এটাও ভালো করে দেখে রাখবে। পারস্যের সম্রাট দরায়ুস 512 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন। তাহলে এতগুলো নাম তোমরা একসাথে দেখে রাখলে, এগুলো এরকম টপিক ধরে ধরে তোমরা যদি পড়তে থাকো তাহলে এক্সাম গুলো দিতে তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে, তোমরা খুব তাড়াতাড়ি তোমরা একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। পরের প্রশ্ন, ভারতের যে অঙ্গরাজ্যে জনঘনত্ব সর্বাধিক তার নাম কি? পশ্চিমবঙ্গ, কেরল, উত্তরপ্রদেশ, বিহার। অঙ্গরাজ্য জনঘনত্ব সর্বাধিক, ওটা হয়ে যাবে বিহার। এরপরেই আছে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ রয়েছে সেকেন্ড পজিশনে। অরুণাচল প্রদেশের জনঘনত্ব সর্বনিম্ন। সর্বাধিক জনসংখ্যার রাজ্য উত্তরপ্রদেশ আর সর্বনিম্ন জনসংখ্যার রাজ্য হচ্ছে সিকিম। পরের প্রশ্ন, গঙ্গা সমভূমির নতুন পলিগঠিত সমভূমিকে কি বলা হয়? জিওগ্রাফি থেকে বিভিন্ন টার্ম গুলো তোমরা দেখে রাখবে।
ইভেন হিস্ট্রি থেকে যত টার্ম আছে সেগুলো তার মিনিং দেখে রাখবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটার অ্যান্সার কি হয়ে যাবে? ভাবর, খাদার, দুন না ডুয়ার্স? গঙ্গা সবই নতুন পলিগঠিত সময়কে বলা হয় খাদার। আর যদি বলা হয় প্রাচীন, প্রাচীনটাকে কি বলা হয়? ভাঙর। এটাও জেনে রাখবে, প্রাচীন ভাঙর, আর নবীন হচ্ছে খাদার। তরাই শব্দের অর্থ কি? স্যাঁতস্যাঁতে পাদদেশ। দুন শব্দের অর্থ অনুদৈর্ঘ্য উপত্যকা। গাঙ্গেয় সমভূমির উত্তর অংশে রয়েছে ভাবর। পরের প্রশ্ন, বিশ্বে মাখন ও ঘি উৎপাদনে কোন দেশ প্রথম? ভারত, সুইডেন, আর্জেন্টিনা, আমেরিকা? মাখন ও ঘি উৎপাদনে প্রথম দেশ হচ্ছে ভারত। এছাড়াও দেখো, দুগ্ধ, কাজু বাদাম, নারকেল, চা, পাট, আদা, হরিদ্রা, কালো মরিচ, আম, লেবু, পেঁপে, ফুলকপি উৎপাদনে প্রথম দেশ হচ্ছে ভারত। আর দ্বিতীয় দেশ গম, ধান, আখ, চীনাবাদাম, পেঁয়াজ, মাছ, এগুলো হচ্ছে দ্বিতীয় দেশ। দ্বিতীয় উৎপাদক দেশ হচ্ছে ভারত। প্রত্যেকটা নাম ভালো করে দেখে রাখবে। যেহেতু ভারত ভারত থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, তাই ভারত ও পশ্চিমবঙ্গ দুটো ভালো করে দেখে রাখবে। খিলজি বিপ্লবের নায়ক কে ছিলেন? জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ ঘুরি না সুলতান মাহমুদ? খিলজি বিপ্লবের নায়ক ছিলেন জালালউদ্দিন খলজি, বা প্রতিষ্ঠাতা যাকে বলা হয়, প্রতিষ্ঠাতা। খিলজি সাম্রাজ্যের অন্যতম রাজা বা শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? শ্রেষ্ঠ রাজা ছিলেন আলাউদ্দিন খলজি। খিলজি সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন কুতুব আল দিন মুবারক শাহ। পরের প্রশ্ন, কোন খেলাটি অলিম্পিকের অন্তর্ভুক্ত নয়? ক্রিকেট, রেসলিং, সাইক্লিং, ফুটবল? এগুলোর মধ্যে থেকে অলিম্পিকের অন্তর্ভুক্ত নয় হচ্ছে ক্রিকেট। একবারই মাত্র অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছিল, বাট এখন আর অলিম্পিকের অন্তর্ভুক্ত নয় ক্রিকেট। 2024 সালে প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিকে 32টি ক্রীড়া এবং মিলানো কর্টিনাতে শীতকালীন অলিম্পিকে মোট 32টি সহ আরো 8টি, মোট 40টি ক্রীড়া অনুষ্ঠিত হবে। 2024 সালে অলিম্পিক থেকে বাদ দেওয়া হয় ক্যারাটে, সফটবল, হেভি হিটার, বেসবল, এই 4টি খেলাকে। এটাও মনে রাখবে। সাইলক কোন গ্রন্থের চরিত্র? বিভিন্ন ক্যারেক্টারের নাম। বিভিন্ন ক্যারেক্টারের নাম, সেটা বেঙ্গলি লিটারেচার হোক বা ইংলিশ লিটারেচার, দুটো থেকে কিন্তু ভালো করে দেখে রাখবে বিভিন্ন ক্যারেক্টারের নাম কার সৃষ্টি। এটার অ্যান্সার কি হয়ে যাবে? মার্চেন্ট অফ ভেনিস, ওথেলো, দ্য টেম্পেস্ট, রোমিও জুলিয়েট। এটার অ্যান্সার হয়ে যাবে মার্চেন্ট অফ ভেনিস। এই নাটকটি লেখেন উইলিয়াম শেক্সপিয়ার। এই নাটকটি লেখে উইলিয়াম শেক্সপিয়ার। এই নাটকের আরো অন্যান্য চরিত্র হচ্ছে অ্যান্টোনিও আর ডেসডিমোনা। বর্তমানে পশ্চিমবঙ্গে বনাঞ্চল মোট কত আয়তনের, কত আয়তন বা কত শতাংশের? 29.5%, 19.5, 14%, 39.5%? এটার অ্যান্সার হয়ে যাবে 14%। ভারতে মোট স্থলভাগের 20% বনভূমি আছে। ভারতে পর্ণমোচী বন সব থেকে বেশি রয়েছে। হরিয়ানাতে সবথেকে কম বনভূমি রয়েছে, এবং যদি বলা হয় সব থেকে বেশি বনভূমি, তা হয়ে যাবে মধ্যপ্রদেশ। এটা হয়ে যাবে মধ্যপ্রদেশ, সব থেকে বেশি রয়েছে। তারপরে রয়েছে অরুণাচল প্রদেশ, তারপরে ছত্তিশগড়, ওড়িশা, মহারাষ্ট্র। এই নামগুলো পরপর 5টা রাজ্যের নাম মনে রাখবে। নিচের কোন মৌলের জারণ ক্ষমতা সব থেকে বেশি? ফ্লুরিন, আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন? যে মৌলের জারণ ক্ষমতা সব থেকে বেশি হচ্ছে ফ্লুরিন। ফ্লুরিন একটি অধাতু, এর আগেই বলেছিলাম ফ্লুরিন অধাতু থেকেও তোমাদের প্রশ্ন আসে, জেনে রাখবে। এটি একটি হ্যালোজেন মৌলের নাম। স্ট্রেপ্টোমাইসিস ছত্রাক থেকে কি পাওয়া যায়? B9, B5, B7 না B12 ভিটামিন? এটার অ্যান্সার হয়ে যাবে B12 ভিটামিন। ভিটামিন B12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। এটি একমাত্র ধাতুযুক্ত ভিটামিন। এর অভাবে হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। পরের প্রশ্ন, ফাউন্টেন পেনের আবিষ্কর্তা কে? আবিষ্কারক। আবারও প্রশ্ন আছে, সিবি রমন, গ্রাহাম বেল, লুইস ই ওয়াটারম্যান, ভ্যানেভার বুশ? এটার অ্যান্সার হয়ে যাবে লুইস ই ওয়াটারম্যান। বল পেনের আবিষ্কারকের নাম কি? লাজলো ভিরো, জে লাউড। কাগজের আবিষ্কারকের নাম সাই লুন। মুদ্রণ যন্ত্রের আবিষ্কারকের নাম গুটেনবার্গ। এই ছিল এর রিলেটেড বিভিন্ন প্রশ্ন, গুরুত্বপূর্ণ। আজকের শেষ প্রশ্নটি দেখে নাও, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সর্দার বল্লভভাই প্যাটেল, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী? দেখো, আমাদের ভারতের প্রথম মহিলা তো অবশ্যই দেখতে হবে, প্রথম মহিলা। তার সাথে সাথে প্রথম কোন মন্ত্রী বিভিন্ন পদে রয়েছেন, সেই সব ছিলেন, সেইগুলো নাম আমাদের জেনে রাখতে হবে।
এটার অ্যান্সার কি হয়ে যাবে? সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন। যাদের মনে হয় যে এরকম প্রশ্ন আরো দরকার, তাহলে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার প্রথমে নোটিফিকেশনটি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে তোমরা সবার প্রথমে নোটিফিকেশন গুলো পেয়ে যেতে পারো। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন রাত 9টার সময় কুইজ দেওয়া হয়, সেখানে যারা জয়েন করতে চাও তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে যেতে পারো। ধন্যবাদ।